রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় দুজনের মৃত্যু। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং জাহালমের কারাভোগের ঘটনা তদন্তে দুদকের কমিটির ওপর আস্থা নেই বলছেন আইনজীবীরা। বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলছেন, ক্ষতিপূরণ নির্ধারণ করবেন উচ্চ আদালত। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে মাইলস্টোন স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা তাহসিনা সুচি। স্বজনরা জানান, স্কুলে যাওয়ার পথে দুপুরে উত্তরা রাজক অ্যাপার্টমেন্ট প্রজেক্ট 10 নম্বর ব্রিজের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় সুচিকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুচি মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি শাখার 5ম শ্রেণীতে পড়ত। নিহতের বাবা ফাইজুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। 11 বছরের মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা বাবা মা। গাড়ি এত জোরে যায় ব্রিজের ওপরটা, আমাদের খুব ভয় লাগে। আমরা খুব আস্তে সাইড করে ভাবে আসি, কিন্তু এখানে তো জনবহুল নাই, অন্য গাড়ি নাই, এত জোরে গাড়ি যাবে কেন? আমার 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে তাহলে মাইলস্টোনে পড়াবো? একই ঘটনা তো আমারও ঘটতে পারতো। বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে, হুট করে খুব দ্রুত গতিতে অনেক স্পিডে একটা মাইক্রোবাসে সেই রাস্তার পার হওয়ার সময় এসে চোখের সামনে বাবা মার সামনে এসে একটা বাচ্চা মেয়েকে, ক্লাস 5-এর মেয়েকে মেরে ফেললো। এটা বিচার যেন আমরা পাই। সড়ক দুর্ঘটনায় নিহত সুচির লাশ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, মোমো, আপনি এতক্ষণ আসলে যে বিষয়টি দর্শকদের সামনে নিয়ে আসছিলেন, আমরা কিন্তু এখানে যে পরিস্থিতি আসলে দেখেছি সে বিষয়টি কিন্তু আসলে কতটা মর্মান্তিক এটা আসলে বলে আসলে বোঝানো সম্ভব না। কারণ যে সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে, এখানে অবশ্য যারা ছিলেন বিশেষ করে প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এটি আসলে হত্যাকাণ্ড, এটি আসলে কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে ফেলা যায় না। এর অন্যতম কারণ হিসেবে যে যখন এই ঘটনাটি ঘটে তখন আসলে বাবা মার হাত ধরে স্কুলে যাচ্ছিল ফাইজা, এবং শেষ পর্যন্ত কিন্তু তার স্কুলে গিয়ে পরীক্ষাটি দেওয়া হয়নি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং পুরো যে ঘটনাটি আসলে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী এবং বাবা মার কাছ থেকে, দূর থেকে যে মাইক্রোবাসটি আসছিল সেটি আসলে যে ব্রিজের উপরে ওঠার সময় কোনো গতি আসলে কমাননি এবং কমানো হয়নি। যে গতিতে তারা এসেছিল, দূর থেকে তারা দেখেছিলেন যে পথচারী পারাপার হচ্ছে, তারা কোনো ধরনের আসলে এক্ষেত্রে হচ্ছে গতি না কমিয়ে তারা আসলে প্রথমে ফাইজাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে যখন ফাইজা পড়ে যায় তারপরই কিন্তু আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে গাড়িটি ফাইজার উপর দিয়েই আসলে আবার দ্বিতীয়বার গতি বাড়িয়ে আসলে টান দেয় সামনের দিকে, যার কারণে হচ্ছে ফাইজা প্রথমবার ধাক্কায়, তার বাবা মা বলছে এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রথম ধাক্কায় আসলে হয়তো ফাইজা বেঁচেও যেতে পারতো, কিন্তু দ্বিতীয়বার যখন আসলে গাড়ির চাকাটি তার উপর দিয়ে চলে যায় এবং সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে আসলে ফাইজাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না। তারা বলছেন যে তারপরও তারা ডাক্তারের কাছে গিয়েছিলেন, হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। শেষ পর্যন্ত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার পোস্টমর্টেমের জন্য তাকে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে। সেখানে
চিকিৎসকরা তার যে পোস্টমর্টেমের কাজটি সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগেও জানতে পেরেছি সেখান থেকে তার মরদেহ নিয়ে এরই মধ্যে তার বাড়িতে রওনা হয়েছে। সেখানে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে, এখন পর্যন্ত এসে আসলে পৌঁছায়নি। তবে একটি বিষয়ে আপনাদেরকে বলতে হয় যে এই দিয়াবাড়ি অঞ্চলে বিশেষ করে এখানে প্রায় 6,500-এর মতো অ্যাপার্টমেন্ট করা হয়েছে রাজুকের, এবং কিন্তু এই এলাকাটিতে আসলে কোনো ধরনের গতি নিয়ন্ত্রণ করার বিষয় করে যানবাহনের সে ধরনের যেমন কোনো ব্যবস্থা নেই। একই সঙ্গে নিরাপত্তা বোধের যে অভাবটি সেটি কথা কিন্তু আমাদেরকে বলেছেন এখানে যারা প্রতিবেশী আছেন ফাইজার পরিবারের সাথে, তারা আমাদেরকে এই নিরাপত্তার বিষয়টি তারা জানিয়েছেন। এত মানুষের জন্য আসলে নিরাপত্তা নিশ্চিত না করে এত মানুষের জন্য আসলে আবাসন প্রকল্পের বিষয়গুলো তারা বলছেন যে খুব বেশি কার্যকর হবে না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা এতক্ষণ সেলিয়ার কাছ থেকে আসলে জানছিলাম দুর্ঘটনায় যে শিশু সুচি নিহত হয়েছে তার লাশ এখন ময়নাতদন্তের পর তার উত্তরার বাসায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। এদিকে রাজধানীর বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বাস উঠে যাওয়ায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে বাস চালক ও সহকারী পলাতক রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ভোররাত 3:45টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে হঠাৎ রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই চা দোকানি শাহিন ও নিরাপত্তা কর্মী কবির মারা যান। তাদের বাড়ি পিরোজপুর ও বাগেরহাটে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে বাড়িধারার এই দোকানটি চালাতো শাহিন। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়ি বাড়ি গেছে, গাড়ি সব ধুমো হয়েছে গা। পরে কালি গাড়ি শুনলাম যে কালি টাস লাগে লাগছে, দৌড়ে আইসি আয়া দিয়ে মানুষ টানুষ কিচ্ছু নাই গিয়া। এখানে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি ওইদিকে ফিরে দৌড় দিছি, দৌড় দিয়ে পাশে ফিরে দেখি কি এখানে ধুমো ধুমো হয়ে গেছে, অন্ধকার। একজনের নাম হচ্ছে শাহিন, চার দোকানদারি করে রাত্রে 10টা পর্যন্ত। তারপর এখানে ভ্যান আছে, ভ্যানে এখানে ঘুমায় থাকে। আর আরেকজন মারা গেছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, আমরা এই জায়গায় নিরাপত্তার জন্য রাখছি, তার নাম হচ্ছে কবির। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক আছে। আমরা ড্রাইভারকে আটক করার কার্যক্রম অব্যাহত রেখেছি। যত দ্রুত সম্ভব তার নাম ঠিকানা সংগ্রহ করে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। এবার অন্য প্রসঙ্গ, মামলা তদারকি ও যথাযথভাবে নিষ্পত্তিতে আলাদা ইউনিট গঠনের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলা, সন্ত্রাস দমন সহ প্রতিটি ক্ষেত্রে পুলিশ সাফল্যের পরিচয় দিয়েছে। তবে প্রতিটি আলাদা ইউনিটের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ দেন শেখ হাসিনা। বছরের শুরুতেই কাজের উৎসাহ বাড়াতে নিজেদের মূল্যায়ন এবং বছর জুড়ে দায়িত্ব পালনের পর দেশের বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ সদস্যদের একত্রিত করতেই আয়োজন করা হয় পুলিশ সপ্তাহ। সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্যে থাকে প্রধানমন্ত্রীর সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ। সেখানেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা আসে সরকার প্রধানের তরফ থেকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গুরুত্ব আরোপ করেন সাইবার অপরাধ মোকাবিলাতেও। জঙ্গিবাদ সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সম্ভব আমরা করতে পেরেছি। গোয়েন্দা নজরদারিও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েই সবসময় আমাদের আরো ট্রেনিং এর দরকার এবং প্রস্তুত থাকা দরকার। মামলা দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয়, তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত।
যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো, সেগুলি মামলাগুলি চললো কি না। কারণ অনেক সময় দেখা যায় যে এফআইআর করে ফেলে রাখা হয়েছে, সাক্ষী নিয়ে আসা, সে মামলাগুলি করা, সেটা কিন্তু করা হচ্ছে না ঠিকমতো। শিল্প, পর্যটন সহ বিভিন্ন খাতে কর্মরত পুলিশ সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণের জন্য আলাদা প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। দায়িত্ব এবং কর্তব্য পালনরত অবস্থায় কোথায় কোন ধরনের পুলিশের আচার আচরণ, ব্যবহার বা কার্যক্রম অথবা তাৎক্ষণিক দ্রুত অ্যাকশনে যেতে হবে, এর উপরে বিশেষায়িত ট্রেনিং এর বেশি প্রয়োজন বলে আমি মনে করি। না চাইতেও পুলিশ বাহিনীর অনেক সমস্যা বর্তমান সরকার সমাধান করেছে জানিয়ে পুলিশকে জনবান্ধব হয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নির্দেশ দিয়ে গেছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে প্রতি সপ্তাহে 3 দিন করে চলবে উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে দ্বিতীয় দফার অভিযানের প্রথম দিনে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রথম দফা মিলিয়ে এ পর্যন্ত উচ্ছেদ হয়েছে 6 শতাধিক স্থাপনা। যে কোনো মূল্যে ঢাকার চারপাশের নদীগুলো টেকসইভাবে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেয়া হচ্ছে নদীর জায়গায় অবৈধভাবে দখল করে রাখা এই গোডাউনটি। বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচরের পাশে, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দফায় প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বুড়িগঙ্গায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় কয়েকটি বহুতল ভবন ও গাছকাটা সমিল সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিমেন্টের দোকানে আমি ভাড়া নিছি, ভাড়া নিয়ে আমরা রিডিলার, আমরা তো পাইকারি মাল বেচি না, খুচরা 1-2টা সিমেন্ট লাগে সেটা বেচি। এখন ভাড়া নেওয়াতে আমার অপরাধ, এই জন্য আমার জরিমানা দিতে হলো। তফসিল নম্বর সবকিছু দেয়া থাকে। কাগজ তৈরি করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অসাধু। আমরা মনে করি তারা নদীকে ক্ষতি করার জন্য, নদীকে হত্যা করার জন্য এই ধরনের কাগজ তৈরি করে। এদিকে উচ্চ আদালতের নির্দেশনার পরও বিভিন্ন দখলদারদের পক্ষে নিম্ন আদালতের কিছু রায়ের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীরচরের পাশে বুড়িগঙ্গা নদীতে যে পাখা এবং টিন শেডের বেশ স্থাপনা আছে এবং কিছু ব্যবসা কেন্দ্র, তারা মাটি ভরাট করে সেখানে ব্যবসা করছিল, এমন বেশ কিছু স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান করছিল নদী ভরাট করে, সেই হিসেবে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6 ধারা অনুযায়ী তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানিয়েছেন, দখলমুক্ত করার পর নদীর পাড়ে ওয়াকওয়ে ও পরিবেশ বান্ধব পার্ক করে দেওয়া হবে। ওয়াকওয়ে প্রকল্প নামে একটা প্রকল্প 50 কিলোমিটার অনুমোদন করেছে, আমাদের টাকার অঙ্ক হচ্ছে প্রায় 850 কোটি টাকা। এখানে আমাদের 12টা সেগমেন্টে এই নদীর তীরে কাজ হবে। এটা হচ্ছে তার মধ্যে একটি 3.5 কিলোমিটার। মোট 13 দিনের মধ্যে দ্বিতীয় দফার অভিযান চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর সদরঘাট থেকে এই অভিযান শুরু হয়। গুড়িয়ে দেয়া হয় 1.5 শতাধিক অবৈধ স্থাপনা। নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা রোধে নদীর তীরে সামাজিক বনায়ন ও বিনোদন কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। অর্থনীতি চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সদরঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ সময় এক্সকাভেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পাকা দালান, টিনশেড আর বেড়ার ঘর। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের মাঝে। নদীমাতৃক দেশ, আমরা নদীকে দেখতে সুন্দর, অবশ্যই উপভোগ করার কিছু আছে। যেহেতু উপভোগ করার কিছু আছে, এই উপভোগ্য জিনিসগুলো আমরা দেখতে চাই। সরকার যে কাজ করে, ভালো কাজ করে, আমাদের সরকারের উপর অনুরোধ থাকবে, আমরা যে গরিব মানুষ কিভাবে খাবো, কিভাবে চলবো। আমরা যে শ্রমিক কারখানায় কাজ করতাম, এখন আমরা তো বেকার, এখন আমরা ছেলে ফেলে নিয়ে কোথায় যাবো। 2187টি মোট স্থাপনা, এরপরেও আরও বেশ কিছু স্থাপনা হয়েছে 2015 সনের পর। আমরা এখন এই ফেজে 200-র মতো স্থাপনা আমাদের রয়েছে। এটা শেষ করার পরে আমরা নতুন করে বাকি ফেজগুলো ধরবো এবং সেখানকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব।
অভিযোগ আছে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। তবে এবার কর্তৃপক্ষ বলছে সেখানে বনায়ন এবং বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। উচ্ছেদ কার্যক্রম করার পর সঙ্গে সঙ্গে এখানে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং গতকাল জেলা প্রশাসক মহোদয় বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বলেছে যে এই জায়গাগুলো উদ্ধারকৃত যে জায়গাগুলোতে দ্রুততর সময়ের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে আধুনিক নগরী যেমনটি টেমস বা লন্ডনের টেমস নদীর পাশে রয়েছে নদীর তীরে সেরকমভাবে সবুজায়ন এবং সুন্দর ওয়াকওয়ে এরকমটি করার পরিকল্পনা রয়েছে। 2016 সালে উচ্চ আদালতের এক রায়ে কর্ণফুলী নদীর উপর গড়ে ওঠা 2127টি অবৈধ স্থাপনা 90 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশের 2 বছর পর অবশেষে সব জটিলতা কাটিয়ে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিডিএ এবং সিটি কর্পোরেশন। সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, চলতি সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, প্রত্যেক হলে 2 জন করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ। বিএনপি ছাড়াও অন্য রাজনৈতিক দল উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে উপজেলা নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আসলে ছত্রভঙ্গ এলোমেলো একটা দল, নির্বাচনে হেরে পথিক যেমন পথহারা, সে দিশেহারা পথিকের মতো অবস্থা এখন বিএনপি। উপজেলা লেভেলে তারা করতে পারে, যখন কাউন্সিলর পদে করছে উপজেলা লেভেলে করলেও তো অবাক হবে না। কারণ বিএনপি কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্তই হোক, বিএনপির কিন্তু স্থানীয় পর্যায়ের অনেকেই নির্বাচন করতে চায়। এদিকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার দ্বিতীয় দিনে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। 8 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেয়া হবে। প্রথম দিন চেয়ারম্যান পদে 160টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়। দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী ফর্ম সংগ্রহ করেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রথম ধাপে 87টি উপজেলায় ভোট হবে আগামী 10 মার্চ। জননেত্রী শেখ হাসিনার যদি আমার সুদৃষ্টি থাকে আমার উপর এবং আমি যদি নৌকা পাই, এই 10 বছরের ধারাবাহিকতাকে আমি চেয়ারম্যান হিসেবে জনগণকে সেবা দিতে চাই। আমি দলের জন্য অনেক পরিশ্রম করি। আমাদের মহিলা আওয়ামী লীগ সংগঠন আছে, থানা আওয়ামী লীগ, এবং আমি ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মহিলা সম্পাদিকা। এই হিসেবে সবার সাথে আমার সম্পর্ক ভালো, তারা আমাকে জনগণ চাচ্ছে, এই জন্য আমি হচ্ছে আর কি। ইনশাল্লাহ আগামী দিনে আমি নির্বাচিত হলে আমার এই এমপি মহোদয়ের নেতৃত্বে এই উপজেলাকে সুন্দর করতে পারবো। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। অভিযোগ আমলে নেয়ার 6 মাসের মধ্যে মাদক মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 600 ইয়াবা মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মামলা নিষ্পত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সারা বাংলাদেশের মাদকের মামলাগুলো যে মামলা বিচারিক আদালতে আমলে নেওয়ার পর থেকে পরবর্তী 6 মাসের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হবে। আর এই ব্যাপারে ডিসি, এসপি, মামলা তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আয়োগকে সহযোগিতা করতে বলেছেন। যদি তাদের কোনো গাফিলতি থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জবাবদিহি করতে হবে। জাহালমের বিনা দোষে কারাভোগের ঘটনা তদন্তে দুদকের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছেন না সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। বলছেন আগে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। জাহালমের হারানোর সময়ের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারা বলছেন
বিষয়টি নির্ধারিত হবে উচ্চ আদালতের সিদ্ধান্তে। বিনা দোষে কারাগারে কাটাতে হয়েছে ৩টি বছর। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন জাহ আলম, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে পাওয়া যাবে না। তবে মিলতে কি পারে তার ক্ষতিপূরণ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলছেন, যাদের গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে পেতে হবে দণ্ড। এ নিয়ে দুদকের তদন্তের উপরও আস্থা রাখতে পারছেন না তারা। সে আগে কি কাজ করতো, তার সোর্স অফ ইনকাম কী ছিল, তার আয়টা কী ছিল, তার পরিবারের সদস্য কতজন, এবং সে আগে যে জীবন ধারণ করতো গত 3 বছর বা 5 বছর, সেই অনুসারে তার নির্ধারণ করে তার ক্ষতিপূরণটা তাকে দিতে হবে। এবং পরিপূর্ণভাবে যাদের অবহেলায় এটা হয়ে তাকে জেল খাটতে হয়েছে তাদের পকেট থেকে টাকাটা আসবে, সরকার দেবে না। দুদকের অপরাধের তদন্ত করতে পারে না, এই জন্য জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া প্রয়োজন। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, এবং এই লোকটা যাতে ভবিষ্যতে বেঁচে থাকতে পারে সেই জন্য তাকে অন্তত সরকারের কোষাগার থেকে একটি বড় ধরনের আর্থিক সাহায্য সহযোগিতা করা দরকার। জাহ আলমের মুক্তির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া আইনজীবী বলছেন, কি ধরনের ক্ষতিপূরণ মিলবে তা ঠিক করবে উচ্চ আদালত। জাহ আলমের মামলার ক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণ যেটা সেটি আদালত দেখবেন আসলে যে কর্তৃপক্ষের অবহেলা কতটা ছিল, কিভাবে সে জড়িয়েছে, এই সবগুলো বিষয়ে দেখে তারপরে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন। জাহ আলমের কারাভোগকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তদন্তকারী সংস্থাগুলোকে সতর্ক হতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা। সারদা কেলেঙ্কারি ঘটনা তদন্তে সিবিআইকে সহযোগিতার নির্দেশ। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। এর মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রত্যেক হলে 2 জন করে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে নির্বাচন নিয়ে প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ সামাদ। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সব হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। সভায় ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। সভাটি হলো একটা প্রস্তুতিমূলক সভা। মাননীয় উপাচার্যের উপস্থিতিতে চিফ রিটার্নিং অফিসার এবং অফিসারদের সভা হলো, হলের প্রভোস্ট সকল। এটা একটা প্রস্তুতিমূলক সভা। সেই সভায় এই নির্বাচনের বিভিন্ন দিক কিভাবে দায়িত্ব পালন করবে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই সভায় আলোচনা করে যে অবস্থায় আসলাম তাতে এটা বোঝা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষিত হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফেরানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে দ্বিতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সকাল 8টায় ইনানি থেকে উখিয়ার কুতুপালংয়ে UNHCR পরিচালিত ট্রানজিট ক্যাম্পে যান তিনি। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে রেডক্রস পরিচালিত ফিল্ড হসপিটালে পরিদর্শনে যান জোলি। খোঁজখবর নেন সেখানে সেবা নিতে আসা রোহিঙ্গাদের। পরে D4 ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার এই বিশেষ দূত। শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো আশা নেই জানিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এর হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানভ বলেছেন, নিজেদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে মিয়ানমারকে চাপ অব্যাহত রাখা। দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এছাড়া ভাষান্তরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন আসলানভ। এর আগের প্রত্যাবাসনগুলো দেখুন, সমন্বিত পরিকল্পনা না নেয়ায় সেগুলো টেকসই হয়নি। মিয়ানমারে অনেক সংস্থা ঘরবাড়ি তৈরি করছে ঠিকই, কিন্তু সেখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সমস্যাটা জাতিগত, ধর্মীয়।
এখানকার মানুষদের জীবন অনুন্নত। এই ইস্যুতে ধারাবাহিক উন্নতি আশাব্যঞ্জক। এটা নির্দিষ্ট করে বলতে পারছি না কবে এটা শুরু হবে, তবে প্রত্যাবাসন শুরু করতে অনেক সময় লাগবে। এছাড়া ভাষান্তরে তাদের পুনর্বাসনে আইনগত কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে তারা মুক্তভাবে চলাচল করতে পারবে কিনা, স্বাস্থ্য বিদ্যুতের সুবিধা পাবে কিনা, সরকারকে তা বিবেচনা করতে হবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর উত্তরায় মাইক্রোবাস চাপায় সাংবাদিকের স্কুল পড়ুয়া মেয়ে নিহত। বাড়িধারায় ফুটপাতের চায়ের দোকানে বেপরোয়া বাস উঠে যাওয়ায় দুজনের মৃত্যু। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সপ্তাহে 3 দিন চলবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কর্ণফুলী দুপারে দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হলো অর্ধশতাধিক স্থাপনা। দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বলেন, দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং জাহালমের কারাভোগের ঘটনা তদন্তে দুদকের কমিটির ওপর আস্থা নেই বলছেন আইনজীবীরা। বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলছেন ক্ষতিপূরণ নির্ধারণ করবেন উচ্চ আদালত। এই ছিল এখনকার মতো।